হাফ প্যান্ট মডেল এবারে দেখা গেল ফলতার স্বঘোষিত পুষ্পা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে এবারে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটা সময় যে এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি, সেই এলাকাতেই এবারে হাফ প্যান্ট পরিয়ে পুলিশ তাকে ঘোরালো। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, যে ছবিটা আজকে দেখা গেল ফলতায়, এর আগে তো কোনোদিন এই ছবি দেখা যায়। একেবারেই জাহাঙ্গীর খান ফলতার ত্রাস ছিল স্বঘোষিত পুষ্পা। গত 15 বছর ধরে যে ফলতার বাসিন্দাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে, তাদের কিছু তাদের যোগ্যতা এবং তোলাবাজি থেকে শুরু করে খুন চেষ্টা, ভোট সন্ত্রাস, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। ফলতা থানায় ইতিমধ্যে 7 থেকে 8টি অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে পুলিশ তাকে নেপাল বর্ডার থেকে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করেছে। আজকে এলাকার মানুষের মধ্যে ভয়ের পরিবেশ কাটাতে তাকে নিয়ে একেবারে হাফ প্যান্ট পরিয়ে একেবারে শহর হাট বাজারে, ফলতার প্রাণকেন্দ্র শহর হাট বাজারে তাকে হাঁটানো হয়। এলাকার মানুষ বেজায় খুশি, তারা চাইছেন জাহাঙ্গীর খানের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দুটো ছবি দেখতে পাচ্ছেন। একদিকে দেখুন যে সময় এই এলাকাতে দাপিয়ে বেড়াতো জাহাঙ্গীর, সেই ছবিটা একদিকে দেখাচ্ছে, আর অপরদিকে বর্তমানে তার পরিস্থিতি দেখুন। পুলিশের জালে জাহাঙ্গীর একেবারে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানো হচ্ছে। দুটো ছবি রেখেছি আপনাদের সামনে। দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একটা সময় দেখুন, এক সময় তার দাপট ছিল এবং সেই এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। বলা হতো সেখানকার সেই এলাকায় ত্রাসের সৃষ্টি করেছিল এই জাহাঙ্গীর। আর বর্তমানে যখন পুলিশের হাতে ধরা পড়েছে, তারপরেই তার ছবিটা একবার দেখুন। এখন পুষ্পার অবস্থাটা একবার দেখুন। পুলিশ একেবারে হাফ প্যান্ট পরিয়ে তাকে সেই এলাকাতেই ঘোরাচ্ছে যে এলাকায় একটা সময় তিনি দাপিয়ে বেড়াতেন, একটা সময় ত্রাসের সৃষ্টি করেছিলেন যে এলাকাতে। রাজনীতির আগুনে ছারখার জাহাঙ্গীরের সাম্রাজ্য। রহস্যের আগুনে পুড়ল এবারে জেলা পরিষদে জাহাঙ্গীরের অফিসও। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বিল্ডিং এ আগুনে অস্বাভাবিকতা খুঁজে পেয়েছে দমকল। আগুন লেগেছে নাকি লাগিয়ে দেওয়া হয়েছে? দেশ ছেড়ে পালানোর চেষ্টাও ব্যর্থ, গা ঢাকা দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। এবার কি আগুন লাগিয়ে পাপ ঢাকার চেষ্টা? বুধবার আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শর্ট সার্কিট বা এসি থেকে আগুন, কিন্তু তদন্তের গভীরে যেতেই আগুন লাগার ঘটনায় লাগলো অস্বাভাবিক ট্যাগ। আগুন লাগার পর ঘটনা প্রবাহ দেখলেই ষড়যন্ত্রের ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সকাল 9:15 4 তলার কনফারেন্স রুমে প্রথম ধোঁয়া দেখা যায়। এরপর 4 তলার আগুন ছড়িয়ে পড়ে 5 তলায়। বিল্ডিংয়ে 4 তলায় কনফারেন্স রুম, 5 তলায় কর্মাধ্যক্ষের অফিস। বিদ্যুৎ বন্ধ করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল। সকাল 11:40 থেকে 11:45-এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু এরপরই অবাক কাণ্ড। 12:30 নাগাদ ফের আগুন দেখা যায় বিল্ডিংয়ের 9 ও 10 তলায়। 9 তলায় জেলা পরিষদের মিড ডে মিলের বিভাগ, 10 তলায় ইভিএম রাখার স্টোর রুম। একই বিল্ডিংয়ের দুটি জায়গায় আগুন লাগলো, নাকি 4 ও 5 তলায় আগুন লাগার সুযোগে 9 ও 10 তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? দমকলের মতে 9 ও 10 তলার আগুন অস্বাভাবিক। 4 ও 5 তলার আগুন 9 ও 10 তলায় কিভাবে পৌঁছে গেল? মাঝের 6, 7, 8 তলায় যে ক্ষতির কোনো চিহ্নই পায়নি দমকল। বিদ্যুৎ এবং এসি বন্ধ ছিল। আগুন তাহলে পৌঁছলো কিভাবে? থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন থার্ড অ্যান্ড ফোর্থ ফ্লোরে লাগে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে। এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8 অ্যান্ড 9 ফ্লোরে কি করে আগুন চলে গেল, এটাই আমাদের আশ্চর্যের লাগছে আর কি। মাঝখানে কোনো ফ্লোরে কোনো রকম মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে না। আমরাও দেখে এসেছি, স্যার নিজে গেছিলেন। আমরা ফায়ার ট্রাভেলটাকে ওইভাবে ট্রেস করতে পারছি না, সেটা একটা আনইউজুয়াল ব্যাপার। থ্যাংক ইউ। কি কন্ট্রোলে পুরো? হ্যাঁ, এখন কন্ট্রোলে। বুধবারই 4 ও 5 তলায় আগুন লাগা নিয়েই প্রশ্ন তুলেছিলেন জেলা পরিষদ বিল্ডিংয়ের কর্মীরা। সকাল 9টা, 9:30 সময় যদি এসি থেকে আগুন লাগবে খুব অস্বাভাবিক। সকালবেলা 9টার সময় কেউ আসে না, এসিও চলে না। ওখানে সব নথি আমাদের পুড়ে গেল, সার্ভিস বুক চলে গেল, টিচারদের পেনশনারদের সার্ভিস বুক চলে গেল। এখন কি হবে আমরা কিছু জানি না। আগুন লাগিয়ে কোনো কিছু ধ্বংস করার চেষ্টা হলো কি? কোনো ষড়যন্ত্র, দুর্নীতি পুড়িয়ে দেওয়ার চেষ্টা নয় তো? 5 দিন আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 30,000 কোটি টাকা গন্ধ পেয়েছিল, তার তদন্ত করতে নেমেছে। তারপরে জাহাঙ্গীর খান অ্যারেস্ট হলো, তারপর দিন ওখানে আগুন লাগলো।
तो दाल में कुछ काला नहीं है, पूरा दाल ही काला है। দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম এর তরফ থেকে আলিপুর থানাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে সামনে রেখে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ক্যামেরায় সৌজন্যের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। জ্যৈষ্ঠে ঝরে পড়া তৃণমূলে এ যেন একটা ঘোর অকল্যাণ। তৃণমূল আগে না অভিষেক? অভিষেক থাকলে তিনি তৃণমূলে নেই। দলনেত্রীকেই শর্ত দিয়ে নিজের অবস্থান নিয়ে রহস্য বাড়ালেন মমতার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা থেকে সরিয়ে দেওয়ায় অভিষেককে এত চাঁচাছোলা করলেন, নাকি পেছনে রয়েছে অন্য কোনো অঙ্ক? এত অ্যারোগ্যান্ট, ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। অভিষেকের জন্য আমার সংসার চলে না। তৃণমূলের ছিন্ন ভিন্ন পর্বে দলের নেতাদের কাছে চাঁদমারির নাম একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে যতটা পারছেন উগরে দিচ্ছেন। যাবতীয় রাগ ঠাকুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগলহীনভাবে বলেই দিলেন অভিষেকের ঔদ্ধত্যই তৃণমূলের সর্বনাশ করে দিল। এরপরই দলনেত্রী মমতাকে কার্যত চরম বার্তা দিয়ে হুঙ্কার দিলেন অভিষেককে বাদ দিলে তবেই তিনি দিদির সঙ্গে থাকবেন। সঙ্গে প্রশ্ন ছুড়ে দিলেন মমতার কাছে, অভিষেক আগে না তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন তখন অভিষেককে লক্ষ্য করে একটার পর একটা বোমা ছুড়লেন কল্যাণ। এত অ্যারোগ্যান্সের কি আছে? সময় থেকে শিক্ষা পেল না? দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলো, আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। অভিষেককে তুলোধনার পিছনে প্রাথমিকভাবে উঠে আসছে একটি মামলার কথা। বিধানসভায় সইজাল কাণ্ডে অভিষেকের রক্ষা কবচ মামলা। অভিষেকের বিরুদ্ধে উদ্ধত্যের অভিযোগ তুলে সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কল্যাণ ও তার ছেলে। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করুন, আমি মামলা ছেড়ে দিয়েছি। ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগ্যান্স। আমি তো তৃণমূল পন্থী, তৃণমূল জীবী নই। অভিষেকের জন্য আমার সংসার চলে না। ও তো ভরসাই করতে পারে না, কি করে করবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক দশকের রাজনৈতিক সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2001-এ বিধানসভা ভোটে প্রথমবার আসানসোল উত্তর থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হন। 2009-এ ভোট থেকে শ্রীরামপুর লোকসভা আসনে তিনি অপরাজিত। তৃণমূলের রাজনীতিতে অভিষেকের সঙ্গে কল্যাণের সমীকরণ সে অর্থে সরল রেখায় চলেনি। এখানে অনেকের মনে পড়ছে 2022-এর গোড়ার কথা। অভিষেককে অপমানের অভিযোগে ভবানীপুরে কল্যাণের বাড়ির সামনেই তার কুশপুতুল জ্বালানো হয়। দলেরই সাংসদের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। 2024-এর লোকসভা ভোটে আরামবাগ ও হুগলি লোকসভা কেন্দ্রে প্রচার করলেও অভিষেক কিন্তু যাননি পাশের কেন্দ্র কল্যাণের শ্রীরামপুরে। অভিষেককে নিয়ে তার বিরক্তি যে অনেক দিনে তাও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2022 আমি এই কথা বলেছি, নতুন করে আমি কিছু বলছি না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। বিধানসভার পর সংসদেও মমতার তৈরি তৃণমূল হাতছাড়া। শিবরাত্রির সলতের মতো থাকা কল্যাণকে নিভে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। অথচ এই কল্যাণ গত কয়েক বছরে ধারাবাহিকভাবে অভিষেকের মামলায় লড়ছেন। অনেকের প্রশ্ন, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার জল্পনায় কল্যাণের আইনি উপার্জনের রাস্তা ধোঁয়াশা হতে পারে। এই ভেবে কি দাঁত নখ বেরিয়ে পড়ছে? সে উত্তর পাওয়ার আগে কল্যাণপুর নামে স্টেশন তৃণমূলের এখন বড় ধাঁধা। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। এখানেই শেষ নয়। TV9 বাংলার সাক্ষাৎকারে অভিষেকের বিরুদ্ধে আরও তোপ দেখেছেন কল্যাণ পুত্র এবং আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তৃণমূল দলটা শুধু অভিষেকের নয়, ভোটে এত কর্মী খাটলেন, তৃণমূলকে যারা ভোট দিলেন তারা কি তৃণমূলের কেউ নন? শুধু অভিষেকই তৃণমূলের নাকি? শুধু অভিষেকই তৃণমূল নাকি? অভিষেক নিজেকে সব জানতা ভাবছেন। সব জানতা ভাবলে আইনজীবীর কাছে যাওয়ার কি দরকার? TV9 বাংলার সাক্ষাৎকারে আরও সুর চড়ালেন কল্যাণ পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। যেভাবে ও কন্ডাক্ট করতে চাইছে সেভাবে আমি একটা প্রফেশনাল হিসেবে কন্ডাক্ট করতে পারছি না ওর মামলাগুলো। এটা সম্ভব নয়। ও তো এয়ার ড্রপ করে দিচ্ছে একটা করে ডিসিশন। এভাবে তো হয় না, আমাদের প্রফেশনটা এভাবে চলে না। ও যদি মনে করে ও আইনটা জানে, বেটার ও করুক, আমার তো কোনো অসুবিধা নেই। ওর মামলা না করলে আমার কিচ্ছু এসে যাবে না। আর দলের কথাও, দল যদি মনে করে অন্য কাউকে দিয়ে মামলা করালে বেটার হবে, নিশ্চয়ই করাবে। কিন্তু দলের কর্মীদের কিন্তু এখন এরকম ফ্যান্সি উকিলের কাছে যাওয়ার মতো পরিস্থিতি নেই। দলটা তো শুধু অভিষেকের নয়, এতজন কর্মী, এতজন যারা বুথে কাজ করলো, এতজন যারা কাউন্টিংয়ে গেল, যারা দলের জন্য খাটলো, 2,60,00,000 মানুষ আমাদেরকে ভোট দিল,
তারা তৃণমূলের অংশ নয়? শুধু অভিষেকই কি তৃণমূল নাকি? গোটা দলটাই ভেঙে চুরে তছনছ হয়ে যাবে নির্বাচনে হয়ে গেলে, সে কথা আমরা নির্বাচনের আগেই বলেছিলাম। এই দলটাকে তৈরি করেছিল আরএসএস বিজেপিকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। 15 বছর ধরে আরএসএস এর এই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে, বিজেপি ক্ষমতায় এসে গিয়েছে। মমতাকে এখন তাদের আর কোনো দরকার নেই, সামান্য দরকার তাকে বাঁচিয়ে রাখার, বিরোধী ভূমিকা একটা যদি করা যায়, সেই জন্য মমতাকে তারা পরিকল্পনা করে এই বিজেপি পোষিত কোনো দলে ঢুকিয়ে দেবে। সেখানে কে কি বলছেন, কল্যাণবাবু বলুন বা অভিষেক বাবু বলুন, এর তো কোনো রাজনৈতিক অস্তিত্বই নেই। এরা তো দাঁড়িয়ে আছেন ক্ষমতা ছিল বলে, আজকে এই দল থাকবে না, সকলে এখন নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করবে। যেতে বোঝা যাচ্ছে যে প্যারাশুট নিয়ে নামা নেতাদেরকে কিন্তু কেউ আদপেই মেনে নিতে চায় না। আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুট নিয়ে নেমেছিলেন, এখন হেলিকপ্টার নিয়ে উড়ে অন্য কোথাও চলে গেলেই ভালো। রাজনীতিতে ওনাকে অন্ততপক্ষে ওনার দলের লোকেরা আর মেনে নেবেন বলে আমার মনে হচ্ছে। বেড সংকট মেটাতে রাজ্যের বড় উদ্যোগ, সরকারিতে বেড না পেলে বেসরকারি হাসপাতালে ব্যবস্থা। বেসরকারি হাসপাতালে 10% বেডে বিনামূল্যে চিকিৎসা। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। যেসব বেসরকারি হাসপাতাল আছে, আমাদের এখানে বেড অভাব যেটা আছে, বেডের অভাব, তাই সেটা এখন নতুন বাংলা টার্ম হচ্ছে বেড অভাব। তো সেই বেডের অভাবটাকে আমাদের মেটাতে হবে। তা আমাদের এখানে প্রচুর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে, ওনাদের কাছ থেকে 10% বেড চেয়ে নিয়েছি। ওরা তো কাটমানি নিত, কাটমানি যে নেয় সে আর পরিষেবা কি ফ্রি চাইবে? ওইটুকু চক্ষুলজ্জার জন্য চোখ বন্ধ করে বসেছিল। সে 35 বছরের বামই ভাবুক আর 15 বছরের তৃণমূলই ভাবুক, তো তারা এটা করেনি। তা আমরা সেগুলোকে আইনের শাসন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন চালু করে দিয়েছি। আয়ুষ্মান ভারত, এটার জন্য কি এই কার্ডটা কি দেখাতে হবে নাকি কার্ড ছাড়াই? এই যে পরিষেবাটা সেটা পুরোপুরি বিনামূল্যে নিঃশুল্ক পরিষেবা, এটা কোনো কার্ড লাগবে না, খালি আধার কার্ডটা লাগবে আপনি খেয়ে জানার জন্য, আর কোনো কার্ড লাগবে না। এক্ষেত্রে কি হবে যদি ধরুন সরকারি হাসপাতালে বেড না থাকে, তারা রেফার করবে? সরকারি হাসপাতালে পৌঁছবেন, সেখানে যদি বেড থাকে তো সেই হাসপাতালে পরিষেবা দেবে। যদি বেডের ক্রাইসিস থাকে নিকটবর্তী বেসরকারি প্রতিষ্ঠানে পাঠাবে। আমাদের আরও কম করে 72 থেকে 96 ঘন্টা টাইম লাগবে এটাকে লাইভ করতে, টোল ফ্রি নাম্বার আনতে, যাতে জনগণের পরিষেবা অসুবিধা না হয়। আমরা যখনই এটাকে লাইভ করব বা চালু করে দেব, সে সময় কিন্তু আমরা বিজ্ঞাপনের মারফত, ওয়েবসাইটের মারফত জনগণকে, নাগরিককে অবগত করব। ধরুন আছে 1 লক্ষ, করতে হবে 3 লক্ষ, 2 লক্ষ বার্তা, সেখানে হয়তো 10টা 20টা 30টা বেড মানুষ হয়তো সুবিধা পায়। তাও সেটা পাক, সেটা পেলেও অনেকটা নিশ্চয়ই সুরাহা, বা যেটা পাওয়ার কথা সেটা কেন পাবে না, মানুষ ন্যায্য পাবে। কিন্তু মূল সমস্যার সমাধান করতে গেলে কিন্তু বিপুল পরিকাঠামো বাড়ানো দরকার আছে। গরিব মানুষ যে কোনো জায়গা থেকে যারা আসবে, যদি বেড থাকুক না থাকুক সেটা হসপিটালের জন্য আর তাদেরকে চিন্তা করতে হবে না। যদি হসপিটালে বেড নাও থাকে, তারা যে কোনো প্রাইভেট হসপিটালে যদি ট্রিটমেন্ট করাতে পারে, তার থেকে সুবিধার কোনো কিছুই নেই। আর সুবিধা একসঙ্গে সুবিধা হবে, কোনো মানুষেরই ভালো হবে। জনগণ তো ওইটাই তো এখন চাইবে যে আমাদের ওইটাই সুবিধা, ভালো হসপিটালে এমনিতে বেড পাওয়া যায় না, হচ্ছে মানে হলে ভালো হয়, আরও এরকম হওয়াটা উচিত। যদি আমি হসপিটালে যদি না বেড পাই, নিচে যদি শুয়ে রাখি, তাহলে আমাদেরও খারাপ লাগবে। যদি ওইটা আমাদের ভালোর জন্য করেছে, নার্সিংহোমে যদি পয়সা যদি না লাগে, তাহলে ভালোই লাগবে আমাদের। এটা খুবই একটা প্রোগ্রেসিভ ডিসিশন, এটা তো খুবই ভালো। এবং 10% যেটা বলছেন উনি, এটা আমাদের প্রাইভেট হাসপাতালের সঙ্গে যারা ল্যান্ড নিয়েছে, মানে সাবসিডাইজ রেটে যারা ল্যান্ড পেয়েছে, তাদের একটা ডিড এগ্রিমেন্ট আছে, যে যেখানে এই 10% এবং কিছু পার্সেন্টেজ আছে আউটডোর ক্লিনিকও ফ্রি দেখার জন্য, এবং সেটাই হয়তো উনি মেনশন করছেন। এটা খুবই ভালো যে একটা প্রাইভেট হাসপাতালে যে যারা পিছিয়ে পড়া মানুষজন যারা, তারা একটা সুযোগ পাবে ট্রিটমেন্টের জন্য। সেটা একটা ভেরি ভেরি প্রোগ্রেসিভ স্ট্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট। তৃণমূলে আরও এক রাজ্যসভার সাংসদের পদত্যাগ। এবারে রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা কোয়েল মল্লিকের। রাজ্যসভার চেয়ারম্যানকে ইমেলে কোয়েলের পদত্যাগ পত্র। সুখেন্দু শেখর, সুস্মিতা দেব, প্রকাশটিকের পর কোয়েল মল্লিক।
আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদেরকে ছবি দেখাচ্ছি কারা কারা এই কয়েকটা দিনের মধ্যে, মানে বলা যেতেই পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কারা কারা পদত্যাগ করেছেন সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো, একটা বিষয় বোঝার ভুল হচ্ছে, কোয়েল মল্লিক এখনও তিনি আসেননি। কোয়েল মল্লিক তিনি মেল পাঠিয়েছেন এবং তাকে ভাইস প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে যে তাকে সশরীরে হাজিরা দিয়ে এই পদত্যাগপত্র জমা দিতে হবে। স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত না তিনি সশরীরে আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন এ কথা আমরা বলতে পারবো না, কারণ তার যে মেল সেটা অ্যাকসেপ্টেড হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে কোয়েল মল্লিক তিনি পদত্যাগের তালিকায় রয়েছে, পদত্যাগীদের তালিকায় তিনি রয়েছেন এবং আর শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এক্ষেত্রে এবার যেদিকে আমাদের নজর থাকবে, তৃণমূলের শক্তি যেভাবে কমছে তাতে রাজ্যসভার টিমও কিন্তু কার্যত ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, কারণ কোয়েল মল্লিক পদত্যাগ করার পরে 9 জনের মধ্যে 2/3 কাউন্ট হবে এবং এক্ষেত্রে ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপাতভাবে আছেন। লোকসভার ক্ষেত্রে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই তালিকায় রাখছিলাম, কিন্তু আজকে যেভাবে তাকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে দেখলাম, কাল তার অবস্থান কি হবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যেতেই পারে। স্বাভাবিকভাবেই রাজ্যসভায় বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে বিপর্যস্ত এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না একা মমতা ব্যানার্জি ছাড়া। না থাকবে সাংসদ, না থাকবে এমএলএ, না থাকবে আপনার পার্টির লিডার, সব তৃণমূল কংগ্রেস ছাড়বে। শুধু থেকে যাবে একা মমতা ব্যানার্জি, কারণ অভিষেক ব্যানার্জি জেলে চলে যাবে, মমতা ব্যানার্জি থেকে যাবে। অতএব সেই কারণে মমতা ব্যানার্জির উচিত নিজে হাতে এই সাইনবোর্ড তৈরি করেছিল, নিজে হাতেই সাইনবোর্ড খুলে ফেলা, তৃণমূল সমাপ্ত করে দেবে, নইলে মান ইজ্জত আর কিছু বাঁচবে না। গিয়েছিল ইন্ডি জোট করতে, ইন্ডি জোট করে এনডিএর পিন্ডি চটকাতে গিয়ে নিজেরই। এই যে রাজ্যসভা থেকে যে ইস্তফা, আজকে প্রকাশ্যিক বড়াইক শুনেছি, কোয়েল মল্লিকের ইস্তফাটা টেকনিক্যালি ঠিক না বেঠিক আমি বলতে পারবো না, বাট রাজ্যসভায় যারা ইস্তফা দিচ্ছেন, জহর সরকার থেকে শুভেন্দু শেখর রায় অনেকদিন দেরিতে দিলেন, মানে ওই কেসি নাগের ওই তৈলাক্ত বাঁশের মানে বিক্ষুব্ধ একটু কমে গেল, আবার 3 ফুট বিক্ষুব্ধ 2 ফুট মানে মিলমিশ, এইসব করার পর কিন্তু উনি ইস্তফা দিয়েছেন। তো লোকসভা বা বিধানসভার যারা বিপ্লব করছেন তারা রাজ্যসভার মডেলটা মানুন। রাজ্যসভায় যারা ছিলেন তারা তো ইস্তফা দিচ্ছেন, দিয়ে পরিষ্কার বলছেন এনডিএতে যাব, বলছেন তো। বিদ্রোহীতে দুরকম কেন হচ্ছে? রাজ্যসভায় ইস্তফা আর লোকসভায় সিট আঁকড়ে রাখা, এটা কি করে হতে পারে? বিদ্রোহী শিবিরে যোগদান জল্পনার মধ্যেই TV9-এর ক্যামেরায় ধরা পড়লেন সায়নী ঘোষ। দিল্লি বিমানবন্দরে পদত্যাগে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে দেখা গেল যাদবপুরের সাংসদকে। আজ কলকাতায় ফিরলেন সায়নী। তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদের তালিকায় সই রয়েছে সায়নীর। খবর সূত্রের ভোটে ভরাডুবির পরেও সংগঠনে সায়নীর ওপর ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূলের সভানেত্রীর পদে সায়নীকে বহাল রেখেছেন তৃণমূল নেত্রী, যদিও ভোটের ফল প্রকাশের পর থেকে দেখা মেলেনি সায়নী ঘোষের। তাহলে উনি এত মুখ ঢাকতে যাবেন কেন? উনি এমন কি করেছেন যে মুখ ঢেকে চলাফেরা করবেন? আপনারা চেক করুন যে আজকের ছবি কিনা, কারণ এ তো পুরো করোনার সময়ের ছবি। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, যে মুখ ঢাকা, সে একটা ভয়ঙ্কর একটা গোপন 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 ভাব। হয় তিনি দলে আছেন, নইলে তিনি একটা ভয়ঙ্কর বিপ্লবী, দুটোর মাঝখানে তো কিছু নেই। কিন্তু তার জন্য মুখটা ঢাকতে হবে কেন? আপনারা আরেকবার চেক করুন ওটা সত্যিই সায়নী ঘোষ কি।